ভারতীয় ইতিহাসে মধ্যযুগের মুসলিম শাসকদের মধ্যে সুলতানি শাসনের সুলতান রাজিয়া ছিলেন একমাত্র নারী শাসক। তিনি 1236 থেকে 1240 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। তৎকালীন সময়ে লেখা ইসলামির গ্রন্থ ফুতুহা ও সালাতিন থেকে সুলতান রাজিয়ার রাজত্বকাল সম্বন্ধে বেশ কিছু তথ্য পাওয়া যায়। দিল্লির সুলতানি সাম্রাজ্যের শাসক ইলতুৎমিশ তার সন্তানদের মধ্য থেকে তার কন্যা রাজিয়াকে দিল্লি সুলতানির উত্তরাধিকার হিসেবে নিযুক্ত করেছিলেন। কিন্তু গোঁড়া উলেমারা আর অভিজাত শ্রেণীর সদস্যরা ইলতুৎমিশের পুত্র রুকনউদ্দিন ফিরোজকে শাসক হিসেবে বেছে নেয়। বিভিন্ন ঐতিহাসিকদের মতে এই তুর্কি গোঁড়া শ্রেণীর মানুষজন একজন নারীর শাসনাধীনে থাকাটা অপমানজনক বলে মনে করেছিল। কিন্তু রুকনউদ্দিন শাসন কার্যে অযোগ্য হওয়ায় দিল্লির অভিজাত শ্রেণীর আমির ওমরাহরা তার বিরুদ্ধে চলে যায় এবং রাজিয়া এই সুযোগে সিংহাসন লাভ করে। কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে রাজতন্ত্রে তাকে তুর্কি অভিজাতরা কিছুতেই মেনে নিতে পারছিল না। তাই দিল্লির রাজদরবারে রাজিয়া বিরোধী 40 চক্রের অন্যতম প্রধান সদস্য মালিক মোহাম্মদ জুনাইদের নেতৃত্বে বহু প্রাদেশিক শাসকেরা সুলতান রাজিয়ার বিরোধিতা করে। যেমন মুলতান, বদাউন, হানসি, লাহোর এই সব প্রদেশের শাসকেরা দিল্লি অবরোধ করে ফেলে। কিন্তু রাজিয়া তার বুদ্ধি, বিচক্ষণতা ও সামরিক দক্ষতার জোরে এই সমস্যার সমাধান করে। তিনি কৌশল করে বিদ্রোহী প্রাদেশিক শাসকদের মধ্যে বিভেদ সৃষ্টি করে সেই শক্তি জোটকে ভেঙে দেন। বিরোধী পক্ষে থাকা কবির খাঁ, ইজ্জুদ্দিন ও মোহাম্মদ সালারিকে তিনি নিজের পক্ষে নিয়ে আসতে সক্ষম হয়েছিলেন এবং মোহাম্মদ জুনাইদি পালানোর চেষ্টা করলে তিনি নিহত হন। সেই সময়ের ঐতিহাসিক মিনহাজউদ্দিন সিরাজের লেখায় পাওয়া যায় যে বাংলা থেকে সিন্ধু পর্যন্ত অঞ্চলের অভিজাত কিংবা আমির ওমরাহরা রাজিয়ার প্রতি তাদের বাধ্যতামূলক আনুগত্য প্রকাশ করেছিল। এরপর রাজিয়া প্রধানমন্ত্রী পদে মুহজাবউদ্দিনকে নিযুক্ত করেন এবং সেনাপতি হিসেবে কুতুবউদ্দিন হাসান ঘুরিকে নিযুক্ত করেন আর কবির খাঁকে লাহোরের ইকতাদার হিসেবে নিয়োগ করেন এবং প্রদেশগুলোতে নতুন শাসক নির্বাচন করেন। এর সাথে সাথে তিনি তার রাজত্বে প্রশাসনিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে দিল্লির দরবারে তুর্কি অভিজাত শ্রেণীদের তৈরি করা 40 চক্রের ক্ষমতা কেড়ে নিয়ে এক কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা চালু করেন। প্রশাসনিক উচ্চ পদে তিনি অতুর্কি মুসলিমদের বা অভিজাত তাজিকদের নিয়োগ করতে শুরু করেন এবং তিনি নিজে মুদ্রা জারি করা শুরু করলে দিল্লির জনগণ তাকে শাসক হিসেবে মেনে নেয়। স্বভাবতই রাজনৈতিক ক্ষমতা হারাতে থাকা তুর্কি অভিজাতরা রাজিয়ার ওপর ক্ষুব্ধ হয়ে উঠেছিল। পাঞ্জাবের বাতিন্ডার শাসক ইখতিয়ার উদ্দিন আলতুনিয়া দিল্লির অভিজাতদের নেতা বলবান আর রাজকর্মচারী আইতিগিনের সাহায্য নিয়ে আবার রাজিয়ার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। সেনাপতি ইয়াকুত খাঁয়ের সাথে রাজিয়া বাতিন্ডা আক্রমণ করে এবং সেই যুদ্ধে ইয়াকুত খাঁ নিহত হয় আর রাজিয়াকে আলতুনিয়া বন্দী করে নেন। এরপর সিংহাসনে রাজিয়ার ভাই বাহরাম শাহকে বসানো হলেও দিল্লির কোনো উচ্চ পদ আলতুনিয়াকে দেওয়া হয়নি, যার ফলে ক্ষুব্ধ হয়ে তিনি রাজিয়াকে বিবাহ করে দিল্লি অভিযান করেন।
কিন্তু এই যুদ্ধে বাহরাম শাহের কাছে তারা পরাজিত হয় এবং 1240 খ্রিস্টাব্দে রাজিয়া আর আলতুনিয়া নিহত হন। এভাবেই রাজিয়ার রাজনৈতিক ক্ষমতার অবসান ঘটেছিল। ঐতিহাসিকদের মতে সুলতান রাজিয়া যুদ্ধ করতে জানতেন, রাজনীতি বুঝতেন, তাই তিনি আমির উলেমাদের প্রভাবমুক্ত শাসন পরিচালনা করার জন্য পদক্ষেপ নিয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও রাজনীতিতে নারীর শাসন মেনে নেওয়ার মানসিকতার অভাবে রাজনৈতিক কূটনৈতিক জোট তৈরি করেও বেশি দিন পুরুষ শাসকদের সমর্থন পাননি। ঐতিহাসিক এএল শ্রীবাস্তবের মতে শাসক রাজিয়ার গুণ ছিল অনেক, কিন্তু নারী হয়ে জন্মানো তার পতন নিশ্চিত করেছিল। সুলতান রাজিয়া 1236 থেকে 1240 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। সুলতান রাজিয়া দিল্লির দরবারে তুর্কি অভিজাত শ্রেণীদের নিয়ে তৈরি 40 চক্র ভেঙে দিয়ে তাদের রাজনৈতিক ক্ষমতা হ্রাস করার পদক্ষেপ নিয়েছিলেন। সুলতান রাজিয়া কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা চালু করে প্রশাসনিক উচ্চ পদে অতুর্কি মুসলমানদের বা অভিজাত তাজিকদের নিয়োগ করতে শুরু করেন। পাঞ্জাবের ভাতিন্ডার শাসক ইখতিয়ারউদ্দিন আলতুনিয়া রাজিয়ার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলে রাজিয়া ভাতিন্ডা আক্রমণ করেন এবং সেই যুদ্ধে তিনি পরাজিত হন। ঐতিহাসিক এএল শ্রীবাস্তবের মতে শাসক রাজিয়া রাজনৈতিক গুণ থাকা সত্ত্বেও নারী হয়ে জন্মানোই তার পতন নিশ্চিত করেছিল।